দেখো কনসেপ্ট অফ মোল, মোলের ধারণা চারটে, আমি 10টা প্রশ্ন বলবো, ওরাই যথেষ্ট। শোনো, আমি মোল নাম্বার বার করি কী করে একটুখানি বলে দিই। বাবু আমি বললাম এক ডজন মানে কত জানো তোমরা? 12টা, তাই তো? 12টা কোলা, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে 12টা প্যান্ট যা হোক। এবার আমি যদি বলি 48টা মানে কত ডজন, কী করে করলে? নিশ্চয় তুমি 48কে 12তে ভাগ করলে। কেউ বলতে পারতো যে আমি না স্যার 4কে 12তে গুণ করলে তো দেখতে পাচ্ছি আমি 4ই পাচ্ছি, কারণ এক ডজন মানে কত? 12 মানে 1 ডজন, তাহলে আমি 12 জায়গায় বস করাতে পারি কি 1 ডজন। এবার 1 গুণিত 4 মানে 4 ডজন, এটা বলতে পারতি। কিন্তু দেখ অসুবিধা কী, আমি বললাম আরও অনেক বড় সংখ্যা দিলাম। কত? এরকম অনেক সংখ্যা দিলাম, তখন তুই বার করতে পারতি। কীভাবে পারতি বলতো? তুই যদি 12 দিয়ে ভাগ করে দিতি উত্তরটা পেয়ে যাবি, কিন্তু এরকম করে গুণ করে পারবি? মুখে পারবি নি। তাহলে তোকে কী করতে হবে? ফার্স্ট দেখ, আমি যদি বলি 36, মানে তুই 12কে কত ভাগ, 36কে কত ভাগ করছিস? 12 দিয়ে কত পেয়ে গেলি? দেখ 3 ডজন, বুঝতে পারলি না? পারিস নি। আমি যদি বলি 60 মানে কত ডজন? 5 ডজন, বুঝতে পারলি ব্যাপারটা? না অসুবিধা বোধ আছে? অসুবিধা নেই। আমি যদি বলি ক্লিয়ার তো নাকি? এবার মোল মানে দাদু আমাদের তৈরি করে গেছে। কে দাদু? না, অ্যাভোকাডো কি বলছে? দেখ অ্যাভোকাডো জন্য আমরা এ লিখি, নাম্বারের জন্য আমরা কি লিখি? এন। বলছে 1 মোল মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23। সংখ্যক কি? যা কিছু, কণা হতে পারে, পার্টিকেল হতে পারে, অ্যাটম হতে পারে, মলিকিউল হতে পারে, যা কিছু হতে পারে, আয়ন হতে পারে। এবার প্রশ্ন বাবু আমি তোকে দিলাম যে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 24, এতে কতগুলো কে আছে বার করবি কী করে? মানে আমি দেখ একটু আগে তোকে বলছিলাম, তুই জানিস 1 ডজন মানে কত? 12, তোকে দিলাম কত? 36, তুই কী করছিলি? 36কে কত ভাগ করছিলি? 12 দিয়ে। তাহলে এখানে তোকে দিচ্ছি কত? তাহলে এইটাকে যে দিয়া মাল দিয়ে ভাগ করতে হবে, মানে কি দিয়ে? এনএ দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে এনএটা কত? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23। বাবু দেখ, এটা তো দেখ 2 দিয়ে গুণ করলে এটা আসে নাকি? তাহলে 2, বুঝতে পারলি? এখানে 23 আছে, 24 থেকে 23 বিয়োগ করলে কত হয়? 1। তাহলে কত হচ্ছে? শুধুমাত্র 10, 10 মতো 1 মানে তো 10। এবার 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5। আমি কত মোল পেয়ে গেলাম? 5 মোল, বুঝতে পারলি ব্যাপারটা তো? এবার প্রশ্ন হচ্ছে, তাহলে মোল বার করলাম কি করে? মোলের সংখ্যা পেলাম কি করে? মোলের সংখ্যা সমান, মূল সংখ্যা বার করতে গেলে কোণার সংখ্যা বাই কি? এনএ, তাই তো? এনএ। আর একটা মোলের সংখ্যা বার করি, আমি বললাম আমি যদি বলে দিই যে CO2 কার্বন কত নম্বরে আছে বলো? 6 নম্বরে আছে, ডবল করলে কত হয়? 12। আর অক্সিজেন কত নম্বরে আছে? 8, ডবল করলে কত? 16। কটা আছে? 2টো, তাহলে কত? 32 করলে কত হয়? 44, তাই তো? তাহলে তোমরা এটার মলিকিউলার ওয়েট বার করতে পারলে, মানে আণবিক ওজন বার করতে পারলে। আর যদি ভরে প্রকাশ করি, মানে পাশে যদি গ্রাম লিখে দিই, তাহলে ভরে প্রকাশ করতে পারলাম, গ্রামে প্রকাশ করতে পারলাম, তাহলে এটা গ্রাম, আণবিক ভর। আচ্ছা, এবার যদি তোমাকে আমি দিই যে 88 গ্রাম CO2 এর মোল সংখ্যা কত হবে? কত বাবু? তাহলে বলো, তোমাকে কত দেওয়া আছে? 88 দেওয়া আছে, তাহলে 88 গ্রাম লিখলে কোনো সমস্যা আছে? এবার মানে বার করলে কত? তাহলে 44, বুঝতে পারলে ব্যাপারটা? শুনো, এটা কাটলে গাম, দেখো 2-এ কে 22 বললি? আরে 2-এ তো, ঠিক আছে। তাহলে 2 মোল পেলে, তাহলে তুমি বার করলে কি করে? না দেখো দেয়া মানে কি? আচ্ছা দেয়া লিখে দিচ্ছি, প্রদত্ত লিখবো নি, বলবো দেয়া ভর, তাই তো? লিখি দেওয়া ভর। দেওয়া নেওয়া দেখছো তোমরা? দেওয়া নেওয়া দেখছো? উত্তম কুমারে দেখছো দেওয়া নেওয়া? হ্যাঁ, আচ্ছা। আর গ্রাম আণবিক ভর। বাবু শুনো, দেখো দুটোই তো মোল বার করছি,
তাহলে দুটোই যদি মোল বার করি, এই কোণার সংখ্যা বাই Na, আর এটাও কি মোল সংখ্যা, তাহলে দুটোই কি সমান? দেখো এইটাও তো মোল বার করলাম আর এটাও কি বার করলাম, তাহলে এই দুটো কি হচ্ছে? সমান হচ্ছে। আরও একটা সমান করতে হবে, কি দেখো, আচ্ছা দেখো তো আরেকটা জিনিস বুঝতে পারবে। আচ্ছা আমি যদি বলি এসটিপি জানো তো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার 0°C, তাই তো নাকি? 1 atm প্রেসার, এটা কি স্ট্যান্ডার্ড? হ্যাঁ, আর 25 ডিগ্রি হলে, হ্যাঁ ঠিক বলছিস, আর 25 ডিগ্রি হলে 25°C মানে 298 কেলভিন, আর টেম্পারেচারটা এটা, আর প্রেসারটা হচ্ছে 1 atm, তাহলে ওটা বলবো নর্মাল টেম্পারেচার প্রেসার। তাহলে তোমরা এসটিপি যদি লেখা থাকে বা এনটিপি লেখা থাকে, তোমরা করবে কি, যা দেওয়া থাকবে, ধরো বললাম আমি 56 লিটার দিয়ে আছে, 56 লিটার দিয়ে আছে কি বললো, 56 লিটার SO2 গ্যাস, এর মোল বার করতে হবে। তাহলে দিয়ে আছে কত? 56, তাহলে লিখে দিলে কত? 56 নয়, 5.6, আর ওটাকে সবসময় কততে ভাগ করবে? 22.4 লিটার দিয়ে, ওটা বার করতে হয়, ঠিক আছে? মেজার কোয়ান্টিটি এখন বার করা যাবে না, পরীক্ষার সাজেশন চলছে। তাহলে আমরা বার করব কি করে? দেওয়া আয়তন বাই 22 কি, মানে ভলিউম অকুপাইড বাই গ্যাস, মানে ভালো করে লিখলে হতো কি, গ্যাস দ্বারা অধিকৃত আয়তন বাই 22.4 লিটার, ঠিক আছে? এবার কিন্তু এইটু কনসেপ্টে গেল, কিন্তু কনসেপ্টটা বললাম, এবার হচ্ছে আমার যেই 10টা প্রশ্ন বলবো সেগুলো করতে হবে। আমি তো চাইলে কি শুধুমাত্র প্রশ্নগুলো বলে দিতে পারতাম, আমি চাচ্ছি কি এখানেই যেন ভিডিওটা দেখলে আর বইটই না খুলতে হয়, ঠিক আছে? একটা প্রশ্ন দিচ্ছি, তাহলে তোমরা লিখে দিচ্ছি এখানে 1 নম্বর প্রশ্ন কিন্তু, হ্যাঁ এটা দিয়ে স্টার্ট হলো আমাদের। এসটিপিতে 112 লিটার CO2, 112 লিটার CO2 তে কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? ঠিক আছে, আচ্ছা, মানে পরমাণুর সংখ্যা মানে কোণার সংখ্যা বার করতে বলছে, তাই তো? কোণার সংখ্যা বার করতে বলছে। দেখো কোন দুটো সম্পর্ক নিবে, কোন দুটো সম্পর্ক নিলে আমরা সহজেই পরমাণু সংখ্যাটা পেয়ে যাব। কী করে পাবো বলো তো? দেখো এখানে কি দিয়ে আছে বাবু, লিটার দিয়ে আছে, মানে কোন সম্পর্কটা নিতে হবে? লিটার দিয়ে কোন সম্পর্কটা নিতে হবে? দেখো শেষে যেটা আছে লিটার দিয়ে আছে, ঠিক তো? তাহলে আমি এটা নিলাম, আর কি বার করতে হবে বলো তো? মানে পরমাণু সংখ্যা মানে কোন সংখ্যা, তাহলে এটা আর এটা নেবো, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে আমি লিখো কি, লিখো কোণার সংখ্যা মানে কি, অক্সিজেন পরমাণুর সংখ্যা, অক্সিজেন পরমাণুর সংখ্যা বাই কি, বাই Na, Na মানে কত, Na এর ভ্যালু কত? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 23, সমান এখানে কত দেওয়া আছে ভরটা বাবু? 112 লিটার বাই কত লিটার লিখতে হবে? 22.4 লিটার। এটা কাটলো না, বুঝতে পারো নি? বুঝতে পারছো? এবার অক্সিজেন পরমাণুর সংখ্যা, এটা কি চলে পাশে ভাগ বসে গেলে তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কি বেরোবে? অক্সিজেন পরমাণুর সংখ্যা কত বেরোচ্ছে? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 23। আমরা ক্যালকুলেশন করে দেখ কত হয়। আমরা উত্তর পাচ্ছি কত বলো? উত্তর পাচ্ছি কত? 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার 24 তো, ঠিক আছে? এরকম তোমরা বার করতে পারবে। আর একটা করে দিই এই টাইপের, মানে ওইটা অন্য টাইপের, ঠিক আছে? মুঝে দিচ্ছি একটু, বাচ্চারা করে নাও। এবার 2 নম্বর প্রশ্ন, আচ্ছা এখানে আবার একটা প্রশ্ন চলে এলো, অথবা 550 গ্রাম বিশুদ্ধ লোহায় পারমাণবিক ভর, আমি বলছি লোহার পারমাণবিক ভর বলে লিখে দিলাম কত, 56। যত সংখ্যক পরমাণু আছে
তোরাও প্র্যাকটিস করতো এখানে, আজকে তোদের সব পড়া হয়ে যাবে, ঘরে পড়তে হবে নি আর। তত সংখ্যক পরমাণু কত গ্রাম কার্বনে আছে। আচ্ছা দেখো বাবু, এখানে কি দিয়ে আছে, গ্রাম দিয়ে দিয়ে আছে, মানে কোনটা নেবো, ভর মানে গ্রাম তো হয়, তাহলে এইটা নিলাম। আর পরমাণু আছে, পরমাণু যত সংখ্যক পরমাণু, সংখ্যা বার করতে বলছে, সংখ্যা মানে কোনটা নেবো, এটা, তাহলে এইটা নেবো আর এটা নেবো, কাজ মিটে যাবে, তাই তো বাবু। তাহলে লিখো প্রথমে কোণার সংখ্যা বাই কি এনে সমান কি লিখবো, প্রদত্ত ভর মানে দেয়া ভর, কত দেওয়া আছে ভর, প্রদত্ত ভর কত 560 গ্রাম। আর আণবিক ভর মানে গ্রাম পারমাণবিক ভর ওখানে লিখবো, কত দেওয়া আছে 56 গ্রাম। বুঝতে পারলে বাবু, গ্রাম গ্রাম উড়ে গেছে, নিচে কত আছে এনে, এনে মানে কত, এই মালটা তাহলে এবার ভাগ আছে বসে গেলে গুণ, তাহলে কোণার সংখ্যা কত পাচ্ছি আমি, কোণার সংখ্যা পাচ্ছি আমি 56, এটাকে কত দিয়ে গুণ করবো 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত 23। ঠিক আছে তো বাবুরা, বাবু দেখ 10 দিয়ে কাটবে তো, 10 দিয়ে কাটলো, তাহলে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে, দেখ এখানে আছে 1 আর এখানে আছে কত 23, 23 আর 1 যোগ করে কত, বুঝতে পারলে ব্যাপারটা না বুঝতে পারোনি, কিন্তু এটা উত্তর বার করতে পারেনি। তাহলে যত পাচ্ছি সেইটা আবার কত গ্রাম কার্বনে আছে, তাহলে আবার লিখতে হবে প্রদত্ত ভরটা বার করতে হবে। দেখো বাবু আবার লিখলাম কি, দেয়া ভর বা প্রদত্ত ভর বাই গ্রাম পারমাণবিক ভর সমান কি লিখবো, কোণার সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, কোণার সংখ্যা বাই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত 23। বাবু এবার দেখো এটার মান কতবার করলে তুমি, কোণার সংখ্যা 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত 24, আর এখানে বার করছে কত, দেওয়া আছে কত অ্যাভোগাড্রো সংখ্যা এটা। আচ্ছা প্রদত্ত ভরটা বার করতে হবে, প্রদত্ত ভরটা বার করতে হবে, তাহলে প্রদত্ত ভর বলে লিখলাম কার, কার্বন বলে লিখে দেবে, কার্বনের। বাবু কার্বনের পারমাণবিক ভর কত, মানে কার্বন কত নম্বরে আছে 6 নম্বরে আছে, তাই তো 12, তাহলে এখানে কত 12, কি গ্রাম পারমাণবিক ভর গ্রামে লিখতে হবে। এবার এই মালটাকে হতে পাঠালে কী হবে, গুণ করতে হবে, তাহলে কী হবে কার্বনের কি ভর কত হবে, ওপাশে কি গুণ করলাম, আর কার্বনের কত দেখি, এটা কেটে যাচ্ছে নাকি, তাহলে এটা 23 ছিল, উপরে বিয়োগ হলে কত কি করে 25, হ্যাঁ 10, আর এইটার নিচে কি হলো ভাগ, ওপাশে গেলে গুণ। বুঝতে পারলে বাবু না বুঝতে পারো নি, তাহলে 10কে 12 গুণ করলে কত, বুঝতে পারছো, পুরো পেরে যাবে। তাহলে এই টাইপটা আসতে পারে, এটা লিখে লেগে গেছে। আচ্ছা এটা আমি করে দিচ্ছি কত 6 পয়েন্ট, মুছে দিচ্ছি না, আচ্ছা এখানে করে দিই, দেখা যাচ্ছে তো বাবু, তো দেখে নিচ্ছি তো না, এ দেখো তাহলে এখানে শুধু করে দিচ্ছি, এখানে শুধু করে দিচ্ছি, তাহলে দেখো কোণার সংখ্যাটা আগের বারে ঠিক নাকি উঠিয়ে নিই, তোমরা বুঝতে পারো নি যদিও বলছিলাম মুখে, তাহলে এটা হচ্ছে কি ভাগ করলে কত হয় 10 তো নাকি, তাহলে 10, এটার নিচে কত ছিল, তাহলে এটা ভাগ ছিল বসে গেলে নিশ্চয়ই তো গুণ, তাহলে 10 গুণিত কত 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত 23। দেখো 10 মানে মাথায় আছে 1 আর 23 মানে কত হবে 24। বুঝতে পারলে ব্যাপারটা, কোনো অসুবিধা বোধ আছে নেই। এবার তিনটে ডেরিভেশন, মানে গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান 0.089 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব ওটা, আর আণবিক ভর সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব, আর এসটিপিতে 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের আয়তন সবসময় কত হয় 22.4 লিটার। তোমরা এটা 9-এ
মোলের ধারণায় শিখেছো। আচ্ছা, এখন শিখবে ক্লাস 10-এ, ডেরিভেশনটা নেই, আমি শিখিয়ে দেবো। আর 11-এ যারা পড়ো তাদের জন্য দুটো লাগবে। আচ্ছা, এই তিনটে কি শিখবো না, এর সাথে যতগুলো অঙ্ক টাইপের হয় সেগুলো শিখে দেখবে। মানে 10-এর ক্ষেত্রে দেখবে কিছু কিছু ম্যাথ শুধু ক্যালকুলেশন থেকে হয় না। যে বললো পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে মানে কী হয়, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন হয়, যে তোমরা বলোনি কতটা পরিমাণ ভর কমে গেল অক্সিজেন উড়ে গেলে, এই টাইপের প্রশ্ন নয়। বা কি ধরো কোনো একটা অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় ধরো বললো 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে কত গ্রাম মানে প্রশমিত করতে কত গ্রাম ক্ষারের প্রয়োজন, এরকম টাইপের প্রশ্ন সবসময় হয় না, বাষ্পঘনত্ব দিয়েও প্রশ্ন আসে। ক্লাস 10-এই বলছি, তো সবগুলোই শিখবো। আর 11-এর জন্য তো লাগবে, আর 9-এর জন্য শুধুমাত্র ডেরিভেশনগুলো দেখবে, অঙ্কগুলো দেখলে দেখতে পারো, অসুবিধা নেই। জাননে মে বুড়াই কিয়া হ্যায়, চলো দেখি। তাহলে প্রথমত এই ডেরিভেশনগুলো শিখতে গেলে আমার কিছু কিছু সংজ্ঞা দরকার। কী সংজ্ঞা দরকার? আমরা গ্যাসের পরম ঘনত্ব বা অ্যাবসলিউট ডেনসিটির সংজ্ঞা জানবো। ঠিক আছে, ফিল নিয়ে নাও। লিখো স্থির, খাতায় লিখতে হবে, কিন্তু খাতায় না লিখলে কিছু লাভ নেই, তাহলে আমার এত খাটনিটাই বেকার হবে। স্থির চাপ ও উষ্ণতায় 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে ওই গ্যাসের পরম ঘনত্ব বলা হয়। ঠিক আছে, এবার তোমরা জানো, ধরো একটা গ্যাসের, ভাবো সিলিন্ডার নিচ্ছে, এটা কন্টেনার নিচ্ছে। ঠিক আছে, সিলিন্ডার, গ্যাস আছে ধরো এখানে, এখানে পিস্টন লাগানো আছে। এবার দেখো, আমি যদি চাপ দিয়ে এখানে নিয়ে চলে এসে পিস্টনটা, দেখবে যখন এখানে নিয়ে আসবো, তাহলে এখানে দেখবে যেমন সাইকেলে যখন পাম্প দিই, নিচে নিয়ে গেলে চাপটা বেশি লাগে না? আচ্ছা, বলটা বেশি দিতে হয়, তো চাপটা বেশি, তাহলে এখানে চাপ বেশি হয়, কিন্তু আয়তন দেখো এখানে ফাঁকা জায়গাটা বেশি ছিল, মানে এখানে আয়তনটা বেশি ছিল। ভি যদি বলি আয়তন, ভলিউম, ধরো এখানে যদি 2 লিটার থাকে, এখানে কমে গিয়ে হয়তো 1.5 লিটার হচ্ছে, মানে আয়তন তো কমছে। আয়তনকে যদি আমরা V1 বলি, এটা যদি V2 বলি, তাহলে কোনটা বেশি? V1টা বড়, V2টা, কারণ V2টা ছোটো, কারণ এখানে 2 লিটারটা বড়, 1.5টা কম। এখানে ধরো ভিতরে প্রেসার ছিল ধরো 1.5 ATM, ঠিক আছে, বা ধরো 1 ATM, ভিতরে কত ছিল? 1 ATM প্রেসার বা 2 ATM প্রেসার, কিন্তু এখানে প্রেসারটা আরও বেড়ে যাবে। ধরো এখানে 1 ছিল, তো এখন ধরো 2 ATM হয়ে যাবে। তাহলে এখানে যদি বলি P1, এটা যদি P2 বলি, তাহলে কোনটা বড়? P1 আর P2-র মধ্যে কোনটা বড়? P2টা বড়। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমরা উষ্ণতার পরিবর্তন করলে, উষ্ণতা বাড়ালে, যদি উষ্ণতা দিই এখানে যদি হিট দিই, দেখবে ভলিউমটা, ধরো এখানে হিট দিচ্ছি, দেখবে ভলিউমটা আস্তে আস্তে বাড়ছে, মানে এখানে যদি এখানে মধ্যে চলে এলো, তাহলে হিট মারলে দেখবে আস্তে আস্তে ভলিউমটা বেড়ে যায়। আগুন ধরো হিট দিচ্ছে, মানে বুনসেন বার্নার দিয়ে হিট করছি, দেখবো একটু একটু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এক্সপান্ড করছে। থার্মোডাইনামিক্স আর আছে, ডাব্লু যদি বার করি মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি, সেসব তোমাদের নেই, মানে আছে যারা 11-এ পড়ে তাদের জন্য তো আছে, তো একটু বলছি, হোক বাদ দাও। তাহলে এখানে ভলিউম বাড়বে, তাহলে উষ্ণতার পরিবর্তন করলে আর চাপেরও পরিবর্তন করলে আমার কী হয়? ভলিউমের পাল্টে যায়। তাহলে ভলিউম পাল্টে গেলে তো ঘনত্ব পাল্টাবে, তাই না? কারণ আমরা জানি ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন, তো ভর বাই আয়তন। এখানে কিন্তু একটু অন্যভাবে বলছি, যে 1 লিটার গ্যাসকে ভরটাকে যদি গ্রামে প্রকাশ করে দিই, মানে ধরো 1 লিটার জলকে যদি আমি গ্রামে প্রকাশ করি, 1 লিটার মানে কত হয়? 1 লিটার মানে তো 1000 গ্রাম হয়, মানে জলের ক্ষেত্রে বলছি।
কারণ ওর তো ডেনসিটি 1 গ্রাম/লিটার। তেমনই জাস্ট প্রকাশ করার চেষ্টা করছি 1 লিটার গ্যাসকে গ্রামে প্রকাশ করলে যা হবে সেটা হচ্ছে ওর কি পরম ঘনত্ব। এবার আমরা যদি আয়তন বাড়ি বা আয়তন কমে, আয়তনের সঙ্গে ঘনত্ব কী সম্পর্ক? ব্যাসের সম্পর্ক। কেন কি? ধরো আমি ভর ধরলাম 10 কেজি, আয়তন ধরলাম 2 মিটার কিউব। যদি কাটতো 10 কেজি, যদি কাটতো তাহলে 5 কেজি/মিটার কিউব হতো। এখানে আয়তন কী ছিল? 2 কেজি। আমি যদি 10ই রাখতাম ভর, আয়তন যদি 5 করে দিতাম, কত আসতো? 2। তাহলে 2 কেজি/মিটার কিউব। তো ঘনত্ব কী হচ্ছে? কমে যাচ্ছে। প্রথমে ঘনত্ব কত ছিল? 5, এখন হচ্ছে 2। যদি আয়তন বাড়াই তাহলে ঘনত্ব কী হয়? কমে যাচ্ছে। তাহলে ঘনত্বের উপর উষ্ণতার মানে আয়তনের প্রভাব আছে, ভয়ের প্রভাব আছে। আর আয়তন বাড়ে কমে কখন? যদি উষ্ণতা বাড়াই বা কমাই। বুঝলে ব্যাপারটা? ভ্যালু দিয়ে বললে তোমার নিশ্চয়ই ক্লিয়ার হলো। আচ্ছা, এইটা লিখলে এবার আমি জাস্ট মডিফাই করব। কি? এটা লিখলে তো এবার গ্যাসের প্রমাণ ঘনত্ব, প্রমাণ ঘনত্ব বলে লিখো, প্রমাণ। আচ্ছা, লিখে দিই একটু ফেস করে। প্রমাণ ঘনত্ব অ্যাবসলিউট নয়, এটা হবে কি স্ট্যান্ডার্ড প্রমাণ ডেনসিটি। তখন বলবো, তখন কিন্তু আর স্থির চাপ, যদি অ্যাকচুয়ালি স্থির চাপ মানে সেটাও স্থির চাপ, কিন্তু এখানে কি বলতে হবে? এসটিপি। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এবার প্রশ্ন হচ্ছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার আমরা কত ধরি? 0°C। আর প্রেসার কত ধরি, মানে চাপ কত ধরি? এটা 1 atm চাপ ধরি। আর উষ্ণতা কত ধরে নিই? 0°C। ঠিক আছে, এইটা প্রমাণ ধরি। তাহলে এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের গামী প্রকাশিত ভরকে ওই গ্যাসের পরম নয়, এবার বলো কি প্রমাণ ঘনত্ব। ঠিক আছে, এবার এসটিপিতে এইটা কিন্তু নোট করবে, এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের বা এসটিপিতে H2 গ্যাসের প্রমাণ ঘনত্ব কত হবে? 0.089 গ্রাম/লিটার। মানে 1 লিটারে কত গ্রাম থাকে? 0.089 লিখলে খুশি হতাম। 0.0898 গ্রাম/লিটার। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা যদি স্থির চাপ উষ্ণতা রাখি, যে কোনো উষ্ণতা, ধরো 25°C 1 atm রাখছি, সেটা কিন্তু আর প্রমাণ নয়। প্রমাণ তখনই যখন 0° নেব আর 1 atm নেব, তাই তো? বুঝলি ব্যাপারটা? যদি 0 নিই আর 1 atm নিই, সেটা হচ্ছে কি প্রমাণ হবে। আর যদি যে কোনো একটা উষ্ণতা নিই, কত হবে? মানে উষ্ণতা বলছি ধরো 25°C নিচ্ছি আর 2 atm প্রেসার নিয়ে কাজ করছি, তাহলে সেটা তো আর প্রমাণ নয়, সেটা হচ্ছে পরম। আচ্ছা, বুঝতে পারলে ব্যাপারটা? এই দুটো তো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। বাষ্প ঘনত্ব মানে বাষ্পের ঘনত্ব, এরকম কনসেপ্ট কিন্তু নয়। ঠিক আছে, বাষ্প ঘনত্ব মানে তাহলে কি শিখবো আমরা? বাষ্প ঘনত্ব হেডিং মারো। বাষ্প ঘনত্ব মানে একে বলা হয় ভেপর ডেনসিটি। আচ্ছা, আর কি? আপেক্ষিক ঘনত্ব। একেই বলা হয় কি? আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেনসিটি। রিলেটিভ মানে বারবার বলে রাখি, আত্মীয় নয়। আপেক্ষিক মানে কারোর সাথে তুলনা করা হয়, যদিও আত্মীয়রা তুলনাই করে, তাই তো? এ ভালো সে খারাপ, তাই না? সংজ্ঞাটাকে লিখে নাও। সমচাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক
সংখ্যাটিকে উক্ত গ্যাসের সেই সংখ্যাটিকে হাইড্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বলে। কিছু তো মনে হচ্ছে বুঝতে পারলেন, আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরো পরীক্ষায় এইভাবে বললেই হবে, পরীক্ষায় ধরো কেউ 90 পেয়েছে, ফিজিক্যাল সায়েন্সের কথা বলছি আমি, আর এখন তো 11-এর 35 নাম্বার করে দিয়েছে কি এমসিকিউ সব ফার্স্ট সেমিস্টারে। যাই হোক, আমি ফিজিক্যাল সায়েন্সের কথা বলি। 35-এর মধ্যে কেউ, মানে 35 বলছি, 90-এর মধ্যে কেউ ধরো একটা নাম, আমার ছাত্রী সুপ্রভা, সে ধরো 90 পেয়েছে। আচ্ছা, আর কেউ একজন ওরই বান্ধবী, ধরো কি নাম, ওরই বান্ধবী ধরো স্বস্তিকা, কত পেয়েছে? 45। তাহলে স্বস্তিকার থেকে সুপ্রভা কত গুণ বেশি পেয়েছে? 2 গুণ। কী করে পাচ্ছি আমি? তুমি অনেকে বলবে 2 ইন্টু 45 মানেই তো 90, তাই 2 গুণ। এটাও তো করতে পারতাম, 45কে 90কে যদি আমি 45 দিয়ে ভাগ করতাম, মানে ব্যাপারটা এরকম হতো। দেখো, সুপ্রভার নাম্বার, সুপ্রভা এর প্রাপ্ত নম্বর বাই স্বস্তিকার প্রাপ্ত নম্বর সমান কত হচ্ছে? 45 2-এ, তাহলে কি সুপ্রভা বাই স্বস্তিকা সমান কত? 2/1। কোনাকুনি গুণ করলে কি হতো? সুপ্রভা সমান 2 ইন্টু স্বস্তিকা, মানে স্বস্তিকা যা পেয়েছে। ওয়েদার খুব সুন্দর, বৃষ্টি পড়ছে এবার। তাহলে কি বলছিলাম আমি? তাহলে সুপ্রভার পাওয়া নম্বরটা কি? স্বস্তিকার 2 গুণ, বা স্বস্তিকার সঙ্গে 2 গুণ করলে কি পাবো? সুপ্রভার নাম্বারটা, তাই তো? এরকমই যে হাইড্রোজেনের পরিপ্রেক্ষিতে হাইড্রোজেনের তুলনায় যত গুণ ভারী, সেটাই হচ্ছে কি? বাষ্প ঘনত্ব। একটু বোঝার চেষ্টা করি, মেনে নাও বৃষ্টির আওয়াজ। হ্যাঁ, কি বলছি আমি? না, বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, বাষ্প ঘনত্ব ইকুয়ালস টু নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, নির্দিষ্ট চাপ উষ্ণতায় কোনো গ্যাসের ভর, কোনো গ্যাসের ভি আয়তনের ভর, মানে যে আয়তনটা নেব, লিখে দিলে হতো যে কোনো গ্যাস, মানে যে কোনো আয়তনের ভর, ভি লিটার এর ভর ওই একই চাপ ও উষ্ণতায় সম আয়তন। মানে এই আয়তনটা কি নিলাম? ধরো ভি লিটার, মানে যদি এখানে 2 লিটার নিতাম, তাহলে এখানে নিতে হতো 2 লিটার। এটাই কিন্তু কনসেপ্ট, প্রতিটা প্রশ্ন হয়ে যাবে। তাহলে এখানে ভি নিচ্ছে মানে কি লিখবো? ভি লিটার, জানি না কত, তাহলে ভি লিটার গ্যাসের ভর। ভি লিটার কি গ্যাসের? H2 গ্যাসের, H2 গ্যাসের ভর। আচ্ছা, এখানে যা কন্ডিশন নেবো এখানেও তাই কন্ডিশন, তাই তো? মানে সম বলা আছে নির্দিষ্ট। আচ্ছা, আমি যদি এখানে বলতাম এসটিপিতে, মানে ধরো 0°C, মানে কি? আমি যদি বলতাম 0°C ও 1 atm চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ভি লিটার এর ভর, তাহলে কি বলতে হতো? 0° উষ্ণতা ও 1 atm চাপে ভি লিটার গ্যাসের, ভি লিটার
H2 গ্যাসের ভর আচ্ছা 0°C আর 1 atm নিচ্ছি, তাহলে এখানেও 0°C 1 atm নিচ্ছি। তো এখানে সুন্দর করে লিখছি, একটু মেনে নাও। তাহলে ওইটা মানে কি 0°C মানে আমি একটু আগে বললাম এসটিপি মানে কি 0°C আর 1 atm প্রেসার। তো এটাকে বলা হয় তাহলে এসটিপিতে লিখে দিই ডাইরেক্ট, এসটিপিতে কোনো গ্যাসের ভর কোনো গ্যাসের কি আয়তন বলি ভি লিটার। আচ্ছা ভি এই জায়গায় লিখছি আমি 1 লিটার, 1 লিটার গ্যাসের ভর। কেন 1 লিটার লিখলাম? ধরো আমি 2 লিটার উপরে নিচ্ছি, এখানেও 2 লিটার নিচে নিচ্ছি, ভাগ করলে কত হচ্ছে 1। আমি যদি উপরেও 1 লিটার নিতাম যে কোনো গ্যাস, আর নিচে ধরো 1 লিটার H2 গ্যাস দিয়ে ভাগ করতাম, কী হতো? কেটে গিয়ে সেই হতো 1। তাহলে আমি ভি এর জায়গায় 2 বসাই, এখানেও 2 বসাই, হবে যা হবে 1 বসাই, যা হবে এখানেও 1 বসাই। মানে অ্যাকচুয়ালি আমার আয়তনের রেশিওটা সমান হবে। মানে যদি 2 নিই তাহলে এখানেও 2 নিতে হবে, এখানে 1 নিলে এখানেও 1 নিতে হবে। তো লিখতে হবে কি এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর। আচ্ছা একটা জিনিস বলার, দেখি বোর্ডে আসছে তো। আচ্ছা একটু এখানে মুছে দিচ্ছি। বাষ্প ঘনত্ব সমান, দেখো এসটিপিতে কোনো গ্যাসের এটা ভালো লেখা হয়নি, এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর, মানে গ্রামে প্রকাশিত ভরও ধরো, ভর মানে গ্রামে ধরো প্রকাশ করব, আর এটাও গ্রামে প্রকাশ করবো। তাহলে কি এসটিপিতে 1 লিটার গ্যাসের ভরকে কি বলি আমরা? এসটিপিতে 1 লিটার গ্যাসের ভরকে কি বলি? প্রমাণ ঘনত্ব, তাই তো লিখেছিলাম আমি। এসটিপিতে যদি বলি 1 লিটার গ্যাসের ভরকে প্রমাণ ঘনত্ব, আর যদি অন্য কোনো টেম্পারেচার উষ্ণতা বলি সেটা হচ্ছে কি পরম ঘনত্ব। এটা কি তাহলে প্রমাণ ঘনত্ব গ্যাসের আচ্ছা মনে হয় পরে বানাতে হবে। এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর একটু আগে লিখলাম কত হয় 0.0898 গ্রাম, তাই তো? তাহলে প্র্যাকটিস করছো তো আমার সাথে, একটু ভাষার গন্ডগোল মেনে নিবে, কিছু নেই। তাহলে কোনাগুনি গুণ করলে কি হবে? গ্যাসের নিচে 1 আছে, তাহলে গ্যাসের, এটা ভালো করে লিখি, প্রমাণ ঘনত্ব ইকুয়ালস টু, কোনাগুনি গুণ করলে কি হবে 0.0898, যদি ভাবো 7ও দিতে পারো, এটা ছিল আর কি, মেনে নাও, এটা প্রশ্ন দেখছিলাম আমি। তাহলে 0.0898 গ্রাম ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। তাহলে 1 নম্বর প্রমাণ আমি ডান করে দিলাম। গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান 0.089 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্বটা পড়েছিলাম। আজকে আমাদের কাজ আণবিক ভর সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব এবং এসটিপিতে 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, ওই দুটো প্রমাণ করা। শুধু এই দুটো নয়, এর সম্পর্কিত অঙ্কগুলো করার চেষ্টা করুন। আর বলে রাখি, এটা নিট যেই সমস্ত লেভেলেরই কভার হবে, ঠিক আছে? চলো দেখি কি বলা আছে। আচ্ছা, এটা প্রমাণ করতে গেলে কি দরকার আমাদের? আমরা তো আগের দিন বাষ্প ঘনত্বটা শিখেছিলাম। বাষ্প ঘনত্ব মানে কি? বাষ্প ঘনত্ব সমান নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, আমি যদি বলি ভি লিটার কোনো
গ্যাসের ভর বাই ওই একই চাপ ও উষ্ণতায় ভি লিটার H2 গ্যাসের ভর। ঠিক আছে, মানে আমরা ধরো 0°C 0° বাদ দাও, আমরা যদি 25°C ও 1 atm প্রেসার নিয়ে কাজ করি, ধরো নাইট্রোজেন গ্যাস নিয়েছি উপরে, তাহলে নিচে হাইড্রোজেন গ্যাস নিয়েছি, ওটাও মানে ওটার ক্ষেত্রেও কন্ডিশন কি থাকতে হবে, 25°C 1 atm প্রেসার। এটা হচ্ছে নির্দিষ্ট টেম্পারেচার আর প্রেসারের কেসটা গেল। এবার এদের অনুপাতটাই হচ্ছে কি বাষ্পঘনত্ব, যেমন মানে হাইড্রোজেনের পরিপ্রেক্ষিতে কিন্তু বার করছি, আগের দিন ডেফিনেশনটা বলেছিলাম। চলো এবার কীভাবে বার করবো, সব এখানে পৌঁছাতে গেলে আমাদের কীভাবে এগোতে হবে, তো দেখা যায় কীভাবে এগোই। আচ্ছা, আমি যদি বলি ধর এখানে যদি বলি আমরা অ্যাভোগাড্রো প্রকল্প দিয়ে কী শিখেছিলাম, না অ্যাভোগাড্রো প্রকল্প কি বলেছি, অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী কি বলেছি, না সম আয়তন মানে সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে, তাই না? এটাই বলেছে, মানে চাপ আর উষ্ণতা যদি একই রাখি, আমার ধরো 100 ml নাইট্রোজেন গ্যাসে যা অণু থাকবে, 100 ml CO2-তে যা থাকবে, 100 ml O2-তে একই যা অণু থাকবে, 100 ml H2-তেও তাই অণু থাকবে। মানে আর যদি মানে কন্ডিশনটা কি মনে রাখতে হবে, যদি কন্ডিশনটা এরকম নিই, ধরো প্রতি ক্ষেত্রেই যদি আমি উষ্ণতাটা আমি যদি কী করে রাখি, উষ্ণতার চাপ যদি নির্দিষ্ট রাখি, মানে ধরো 25°C ও 1 atm প্রেসার, সবগুলো যদি এরকম কন্ডিশন থাকে, 25°C 1 atm, 25°C 1 atm, 25°C আর 1 atm প্রেসার, 25°C আর 1 atm প্রেসার, এখানে যদি 100 পিস অণু থাকে, এখানেও 100 পিস, এখানেও 100 পিস, এখানেও 100 পিস, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে কি প্রকল্প অনুযায়ী এটা তাহলে বল, অর্থাৎ নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ভি লিটার কোনো গ্যাসে n সংখ্যক অণু থাকলে ওই একই চাপ ও উষ্ণতায় ভি লিটার H2 গ্যাসেও n সংখ্যক অণু থাকবে। এটাই তো বলতে চাইছে নাকি, মানে আমি দেখো এখানেও ভি লিটার নিয়েছি, এখানেও ভি লিটার, মানে জানি না কত, যদি 10 লিটার হতো এখানেও 10 নিতাম, আর উষ্ণতা আর চাপটা একই, মানে এখানেও যতগুলো অণু থাকবে এখানেও ততগুলো অণু থাকবে, এটাই তো বললো। আচ্ছা তাহলে লিখি বাষ্প ঘনত্বটাকে এবার ঠিক করি, তাহলে বাষ্প ঘনত্বটা এখন কি হবে, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের n সংখ্যক
অণুর ভর বাই ওই একই চাপ ও উষ্ণতায় n সংখ্যক H2 গ্যাসের n সংখ্যক গ্যাসের অণুর ভর। ঠিক আছে, মানে n সংখ্যক অণু পাচ্ছি এখানেও, আর এখানেও n সংখ্যক অণু পাচ্ছি। তাহলে 1 লিটারে যতগুলো অণু থাকছে, মানে ধরো ভি লিটারে এখানে n সংখ্যক থাকছে, মানে এখানেও n সংখ্যক থাকবে। আচ্ছা, মানে ঘুরিয়ে বললাম যে কেসটা, ধরো বলছি ধরো 100 লিটারে পাচ্ছিলাম আগের বারে, ধরো N2 পাচ্ছিলাম 100 লিটার, ধরো মানে 100 লিটার না 100 ml O2 পাচ্ছিলাম। ধরো এখানে যদি 100 পিস অণু থাকে, এখানে তো 100 পিস অণু থাকবে, তাহলে 100 পিস, ধরো এর যা 100 পিস অণুর ভর, তাহলে এরও 100 পিস অণুর ভরই তাই হবে, সেটা লেখা আছে। এটা বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমি একটু উপরে মুছছি, এখান থেকে এবার উপরে লিখে দিচ্ছি। আচ্ছা, এত বড় লিখবো নি আর, এভাবে লিখে দিই একটু। আচ্ছা আচ্ছা, আমি যদি বলি n সংখ্যকের জায়গায় একটি অণু নিই, তাহলে এখানেও কটা অণু নিতে হবে? একটি। কেন একটি নিচ্ছে আমি রেশিওটা ঠিকঠাক করার জন্য। মানে ধরো আমি যদি 100টা অণুকে যদি 100টা অণু দিয়ে ভাগ করার চেষ্টা করি, রেশিও কত হচ্ছে 1। এখানে আমি ওইভাবে না বলে, এখানে যদি আমি এরও একটা অণু নিই, তাহলে এরও একটা অণু নিয়েই কম্পেয়ার করতে হবে। ধরো আমি দেখলাম এসটিপি বা এসটিপি ছাড়াও ওই 0 ডিগ্রি মানে 180 এমপিএসআর আর 25 ডিগ্রি সেলসিয়াসে যদি 100টা অণু থাকে, এখানেও কত ছিল? 100টা। আমি ভাবলাম এখানে যদি ওই 25 ডিগ্রি সেলসিয়াস আর 180 এমপিএসআরে যদি একটা অণু থাকে, এরও কটা থাকবে? একটা। তাহলে একটাই করে নিচ্ছি আমি, ঠিক আছে। নির্দিষ্ট চাপ উষ্ণতায় তাহলে আচ্ছা লিখে দিচ্ছি, এটা অত লেখা দরকার নেই। কোনো গ্যাসের একটি অণুর ভর ডিভাইড বাই কোনো H2 গ্যাসের একটি অণুর ভর, তাই না? লেখো কিন্তু, হ্যাঁ, সাথে আমার সাথে সাথে। আচ্ছা, তারপর একটু মুছি। এবার দেখো, এটা লিখতে পারি কোনো গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেন গ্যাসের দুটি পরমাণুর ভর। এই জায়গাটার কনসেপ্ট আছে একটা, ঠিক আছে। দেখো H2 মানে একটা H2 মানে কটা H? দেখো H আর H মিলিয়েই তো একটা H2, তাহলে একটা H2 মানে কটা হাইড্রোজেন পরমাণু? দুটো পরমাণু। সেটাই লিখছি, একটা H2 মানে কটা পরমাণু? দুটো পরমাণু, সেটাই লিখলাম। আচ্ছা, এরপরে কি? এটাকে লিখতে পারি দুটো মানে লিখতে পারি 2 × 1, তাই না? আর আচ্ছা, উপরে কিছু নেই মানে কত আছে? 1 আছে। আমি এই 2 আর 1টা সামনে করে দিচ্ছি, 1/2 ইন্টু কোনো গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর।
এবার লিখো আণবিক ভরের সংজ্ঞানুযায়ী, কি ছিল আণবিক ভরের সংজ্ঞানুযায়ী? কোনো মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে উক্ত গ্যাসের আণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর বলে। ঠিক আছে, আচ্ছা পেনটা দেখে কেউ হাসো না, তবড়ি দিয়েছে বাচ্চারা, ঠিক আছে, আর ছালগুলো তুলে দিয়েছে এইগুলো, ঠিক আছে, মেনে নাও। কোনো মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুর ভর, মানে ধরো এরকম, আগে একটু বুঝে নাও, আমি বলছিলাম ধরো কেউ পরীক্ষায় 90 পেয়েছে, কেউ 45 পেয়েছে, তাহলে যে 45 পেয়েছে সে কত গুণ কম পেয়েছে? তাহলে 90কে 45 দিয়ে ভাগ করলেই তো হয়ে গেল। দেখো 45 দিয়ে 90, সে 2 গুণ কম পাচ্ছে। ওইটাই হচ্ছে কি ওর আপেক্ষিক, ভাবো আপেক্ষিক কি নাম্বার পাওয়া, মানে সব কিছুই তো আপেক্ষিক, কেউ কারো থেকে কম নাম্বার, কেউ কারো থেকে বেশি নাম্বার পাচ্ছে, তাই না? আচ্ছা চলো এবার, আচ্ছা তোমরা ভাবছো 90 মানে তো ফুল ফুল নাম্বার পেয়ে গেছে, অন্য সব একটু কারো কারো থেকে নিশ্চয়ই নাম্বার কম পেয়েছে, ঠিক আছে, মানে কারো সাপেক্ষে কম, কারো সাপেক্ষে বেশি, এটা হচ্ছে কি আপেক্ষিক। ওই জন্য এটা আমি বললাম আপেক্ষিক আণবিক ভর, মানে একটি অণুর ভর, কোনো গ্যাসের একটি অণুর ভর, ধরো নাইট্রোজেনের একটি অণুর ভর আর হাইড্রোজেনের একটি অণুর ভর দিয়ে ভাগ করছি, ওটাই হচ্ছে কি ওর আপেক্ষিক আণবিক। ধরো আমি বললাম নাইট্রোজেনের একটি অণুর ভর কত, নাইট্রোজেন কত নম্বর আছে 7, কিন্তু ডবল করলে কত হয় 14, তাহলে 14 ইন্টু 2, কারণ দুটো আছে, তাহলে 14 × 2 মানে 28 গ্রাম। আচ্ছা হাইড্রোজেন কত নম্বরে আছে 1 নম্বর, তাহলে ওর কত হবে 1 গ্রাম, পরমাণুর ক্ষেত্রে বলছি, তাহলে দুটোকে অনুপাত করো, 28 গ্রামকে যদি আমি 1 গ্রাম দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 28, তাহলে ওইটা হচ্ছে কি ওর আপেক্ষিক আণবিক ভর। আচ্ছা তাহলে সংজ্ঞা অনুযায়ী ওটা হচ্ছে কি আপেক্ষিক আণবিক ভর, মানে এইটা হচ্ছে কি আপেক্ষিক আণবিক ভর, ঠিক আছে, পরিমুছে করে দিই, তাহলে হাফ ইন্টু এর পুরোটা কি হচ্ছে আণবিক ভর। দেখো এবার যদি ঘুরিয়ে লিখতাম, এটাকে আগে লিখছি ওটাকে আগে করছি, অনেকে বলে কি প্লাস মাইনাস, না তো কিছু করিনি আমি, জাস্ট এটাকে আগে করলাম, এরকম ছিল, ধরো এখানে বাষ্প ঘনত্ব ছিল তো, স্বল্প পরিমাণটা বাষ্প ঘনত্ব, এটাও তো বাষ্প ঘনত্ব আগে, পুরোটাও কি বাষ্প ঘনত্ব, জাস্ট ঘুরিয়ে লিখছি, ঘুরিয়ে লিখছি মানে জাস্ট এভাবে করে দিচ্ছি, তাহলে হাফ ইন্টু আণবিক ভর সমান বাষ্প ঘনত্ব। আচ্ছা দেখো এখানে দুইটা ভাগে আছে, তাহলে বসে গেলে কি হবে গুণে, দেখো প্রমাণ করতে পারলাম আণবিক ভর সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব। আচ্ছা আণবিক ভরকে যদি আমি এম দিয়ে লিখি আর বাষ্প ঘনত্বকে যদি ডি, ডেনসিটি যদি ডি দিয়ে লিখি, এভাবে লিখতে পারি এম সমান ডি ইন্টু 2, অর্থাৎ এম সমান 2D। দেখি তো উঠছে নাকি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার একটা প্রশ্ন হতে পারে, যদি বললো আণবিক ভর আর বাষ্প ঘনত্বের অনুপাত কত। দেখো যদি এরকম ভাবলাম, কিছু নির্মাণের নিচে কত আছে 1, কিছু নির্মাণের নিচে কত আছে 1, তাহলে এই ডিটা গুণ ছিল, এপাশে এসে কি হতো ভাগ, ডি এর সঙ্গে 1 গুণ করলে ডি, ভালো করে বুঝো, ডি এর সঙ্গে 1 গুণ করলে ডি, 1 তো ছিল নি মানে কিছু ছিল মানে 1 আছে, তাহলে এম বাই ডি ইকুয়ালস টু 2/1, তাহলে এম ইজ টু ডি সমান 2:1, মানে আণবিক ভর আর বাষ্প ঘনত্বের অনুপাত কত 2:1, ঠিকঠাক করলাম তো, এম সমান 2D, ঠিকই আছে। যদি অন্য মানে উল্টোটা বলতো যে বাষ্প ঘনত্ব
আর আণবিক ভরের অনুপাত, তখন কি হতো, এটাকে জাস্ট উল্টিয়ে নাও, এটা করলে জাস্ট উল্টাও, তাহলে ডি বাই এম এখানে কত ছিল 1/2 হতো, তাহলে D/M সমান 1:2, বুঝলি? এই হচ্ছে ব্যাপার। তাহলে আণবিক ভরের মানে বাষ্প ঘনত্ব সমান আণবিক ভর সমান বাষ্প ঘনত্ব ইন্টু 2 বা M সমান 2D প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, এবার নেক্সট পার্টটা দেখি। এবার আমরা আণবিক ভরটা তো কমপ্লিট করে নিলাম, এবার কি করব আমরা, এসটিপিতে 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, ওটা প্রমাণ করব কি করে না। আগের দিন আমরা শিখেছিলাম কি, গ্যাসের প্রমাণ ঘনত্ব ইকুয়ালস টু 0.08987, বলবে যে এই দুটো তো ছিল না, সংখ্যা দুটো 87, ঠিক আছে, ছিল না, অসুবিধে নেই, ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। আচ্ছা, গ্যাসের প্রমাণ ঘনত্ব মানে কি, আমি শিখেছিলাম এসটিপিতে, এসটিপি মানে 0°C আর 1 atm প্রেসারে 1 লিটার কোনো গ্যাসের ভর, তাহলে লিখতে পারি কি, এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর, এটা আগের দিন প্রমাণ করেছিলাম, আর বলতে হবে না নিশ্চয়, 0.089 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। আচ্ছা, আমরা জানি কি M সমান 2D, তাই তো, D মানে গ্যাসের বাষ্প ঘনত্ব, মানে এইভাবে লিখতে পারি 2 ইন্টু ডি, কারণ এটা আগে করছি যেমন এরকম জাস্ট পালাট দিচ্ছি, ঠিক আছে, গান ছিল একটা পালাট 2, গুণ ছিল বাস একে ভাগ হবে, তাহলে M/2। আচ্ছা, গ্যাসের বাষ্প ঘনত্ব যদি আমি ডি ধরে নিই, গ্যাসের বাষ্প ঘনত্ব যদি আমি ডি ধরে নিই আর গ্যাসটার আণবিক ভর যদি এম ধরে নিই, তাহলে সম্পর্ক কি জানি আমরা, ডি সমান M/2। আচ্ছা, একটা জিনিস বোঝাই, এই যে 1 গ্রাম অণু বা 1 মোল অণু মানে কি, মানে ব্যাপারটা কি। আচ্ছা, আমি যদি বলি CO2, CO2 1 মোল মানে কত বোঝাই, 1 মোল, আর মূল 1 মোল মানে ওটা মোলার লিখছিলাম, 1 মোল মানে কি বোঝায়, মোলার টোলার পরে বিবার শুনবি তোমরা। 1 মোল মানে আমি পড়াবো, অসুবিধা নেই। ধরো CO2, সি কত নম্বরে আছে, হালকা হেসো লিলি বে বি কা, মানে 6 নম্বরে আছে। 6 ডবল করলে 12, অক্সিজেন 8 ডবল করলে 16, কিন্তু কপিস 2 পিস, তাহলে 12 + 32 সমান 44 গ্রাম, তাই তো। এই যে 44 গ্রামটা কি, এই যে 44 গ্রামটাকেই আমরা এর 1 মোল বলি, তাহলে CO2-র ক্ষেত্রে ওর আণবিক ভর কত, 44, ওটাই হচ্ছে ওর 1 মোল। মানে আমি যদি বলি 44কে তুমি 44 দিয়ে ভাগ করো, কত পাবে, 1, মানে ওই যে ও ধরো কোনো একটা ভর দিয়ে আছে 44 গ্রাম, তাকে যদি ওর আণবিক ভর দিয়ে ভাগ করি, সেটা কত হবে, দেখো 44কে 44 ভাগ করলে 1, মানে প্রদত্ত ভর, যে ভরটা দেয়া থাকবে তাকে যদি গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করি, তাহলে আমি মোল সংখ্যা পাই। তাহলে এখানে যদি আমি 88 গ্রাম দিতাম, তাহলে তুমি কী করতে, প্রদত্ত ভর মানে 88 গ্রামের মধ্যে কত মোল আছে, তাই তো, 88 গ্রামটাকে প্রদত্ত ভর নিলে, আর এখানে 44 গ্রামটাকে দিয়ে ভাগ করলে কত পাচ্ছে, 88 2 44, মানে 44 2 88। ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে 1 মোল মানে আমার 1 মোল মানে কি, 1 মোল মানে ওর আণবিক ভরটাই হচ্ছে 1 মোল। তাহলে আমি গ্যাসটা এখানে কত মোল, মানে গ্যাসটা কি ধরেছি, গ্যাসের আণবিক ভরটা কি ধরেছি, এম, তাহলে গ্যাসটার 1 মোল মানে কত হবে, 1 মোল মানে 1 গ্রাম অণু সমান কত হবে, এম, যেমন এখানে 44 হচ্ছিল, এখানে কি হবে, এম। এইটুকু আমার ক্লিয়ার করতে পেরেছি আমি, জানি। বা অন্য কোনো গ্যাস, আমি যদি নাইট্রোজেন নিতাম তাহলে কি হতো, 14 ইন্টু 2, কারণ 7 নম্বরে ছিল, ডবল করলে 14, কিন্তু 2 পিস, তাহলে কত হচ্ছে 28 গ্রাম, তাহলে এইটাই হচ্ছে কি ওর 1 মোল, তাই তো। যদি O2 নিতাম, O2 যদি নিতাম
16 × 2, কারণ 8 নম্বরে ছিল, ডবল করলে 16, 2 পিস হলে, তাহলে 32 গ্রাম হচ্ছে ওর 1 মোল। তাহলে এখানে এম হচ্ছে কি ওর 1 মোল। চলো তাহলে বসাও, একটু ঘুরিয়ে লিখো তো জাস্ট। আচ্ছা ঘুরতে হবে না। এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর সমান 0.089 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব, মানে বাষ্প ঘনত্ব মানে ডি ধরেছি। আচ্ছা বাষ্প ঘনত্ব সমান তাহলে কী পেয়ে গেলাম, m/2, আণবিক ভর বাই 2, এটা লিখতে পারি। ঠিক আছে, কিন্তু এখানে দেখো একটা গ্রাম ছিল, মানে এখানে একটা গ্রাম ছিল, তাহলে গ্রাম আগের দিন প্রমাণ করছিলাম। ঠিক আছে, আচ্ছা সে একটু বলে দেবো, অসুবিধা নেই। কী করে এটা প্রমাণটা হচ্ছিল একবার বলে দিই। কেউ ধরো এটাই প্রথম ভিডিও দেখছো, তার জন্য তো একটু হেল্প করতেই হবে, সে আবার যাবে ওখানে। আচ্ছা আচ্ছা বলে দিই, মানে বাষ্প ঘনত্ব সমান কী ছিল, একটু এসে গেলাম নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের 1 লিটার যদি ভর ধরি, 1 লিটার গ্যাসের ভর, তাহলে এখানে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 লিটার H2 গ্যাসের ভর, তাই তো? এখানেও যদি 1 লিটার নিই, এখানেও 1 লিটার নিতে হবে। আর হাইড্রোজেন গ্যাসটা নিচে নিতে হবে, কারণ ওটা কি হাইড্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে আমরা বাষ্প ঘনত্ব বার করি। আচ্ছা বাষ্পের ঘনত্ব নয়, এরকম ভাবার দরকার নেই। আচ্ছা নির্দিষ্ট মানে কি, ধরো এখানে যদি আমি 0°C আর 1 atm নিয়ে নিই, তাহলে এখানেও নিতে হবে কি 0°C আর 1 atm। আর দেখো তো 0°C আর 1 atmকে কী বলা হয়, এসটিপি। তাহলে লিখতেই পারি কি, এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভর, 1 লিটার কোনো গ্যাসের ভর, কারণ 0°C আর 1 atm মানে তো এসটিপি, 0°C আর 1 atm মানে এসটিপি। তাহলে এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর। আর দেখো এসটিপিতে 1 লিটার H2, আচ্ছা এটা কী ছিল, বাষ্প ঘনত্ব, তাই তো? আচ্ছা এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর আমি তোমাদের শিখিয়েছিলাম কত হয়, 0.089 গ্রাম। আর এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভরকে আমরা একটু আগে বললাম কি প্রমাণ ঘনত্ব ধরি, প্রমাণ ঘনত্ব মানে 0°C আর 1 atm বাদ দিলে যে কোনোটাই হবে কি প্রমাণ নয়, সেটা হচ্ছে পরম ঘনত্ব। দেখো কোনাকুনি গুণ করে দাও, পাচ্ছ কি, প্রমাণ ঘনত্ব সমান 0.089 গ্রাম ইন্টু বাষ্প ঘনত্ব। বুঝলে ব্যাপারটা, একবার বলে দিলাম। ঠিক আছে চলো এবার এখানে জাস্ট একটু ঘুরিয়ে লিখছি, m/2 ইন্টু 0.089 গ্রাম গ্যাসের, এসটিপিতে লাগিয়ে দিই, গ্যাসের আয়তন কত হবে, 1 লিটার। কেন দেখো এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর যদি এত গ্রাম হয়, তাহলে আমি জাস্ট ঘুরিয়ে বলছি, তাহলে এত গ্রাম গ্যাসের আয়তন কত হবে, 1 লিটার। 1 লিটার গ্যাসের আয়তন যদি এইটা হয়, তাহলে এত গ্রাম ভরের আয়তন মানে কত হবে আয়তন, 1 লিটার। জাস্ট ঘুরিয়ে বলা। আচ্ছা আমার মানে 1 মোল মানে কত বার করতে হবে, এম এ বার করতে হবে। 1 মোল মানে কত, এম, গ্যাসটার ভর যেহেতু আণবিক ভরটা। আচ্ছা আমি যদি এখানে বার করে নিতাম, এম এ বার করতে হবে তো, তাহলে এই দুটো কি দেখো তো, এইটা নিচে এইটা আছে, দেখো এইটার নিচে তো এইটা আছে, ভাগে আছে, এরকম ছিল তো। এখানে কিছু নেই মানে কত আছে, 1, তাহলে 2 1 2। এবার এইটা পাশে গুণ ছিল, পাশে গেলে ভাগ, তাহলে এম গ্রাম গ্যাসের আয়তন কত হবে, 1 লিটারকে কত দিয়ে ভাগ, 0.08/9। আচ্ছা এবার ভাবতে পারছো, অনেকে হয়তো ভাবছো স্যার কমপ্লেক্স হয়ে গেল। আচ্ছা এটা সোজাভাবে বলি, এটা কিন্তু আলটিমেট কী বেরোতো, এখানে ছিল কি 0.089/2, 2টা নিচে আছে, উল্টে গেলে কী হবে, উপরে উঠবে, তাই তো? মানে 0.089 লিটার
সমান সলভ করে দেখবে, এটাকে 2 কেটে ভাগ করে দেখবে 22.4 লিটারই বেরোবে। আচ্ছা, আরেকটা সোজাভাবে কী বলি, সোজাভাবে বলে দিই একটু কীভাবে। তাহলে এইটা হচ্ছে, এইটাতে 1 লিটার, তাহলে একে কত হবে আয়তন, এটা গুণ ছিল পাশে গেলে ভাগ, মানে 1 লিটার m ইন্টু 0.089/2, 2টার নিচে আছে, উল্টোলে কী হবে, উপরে যাবে। আচ্ছা, আমার তো একে বার করতে হবে না, আমাকে এম এ বার করতে হবে। m গ্রাম গ্যাসের ভর মানে আয়তন 2 লিটার বাই m ইন্টু 0.089 ইন্টু এম, এম কেটে যাচ্ছে, দেখেছিলি সেই তো একই হলো, 2 লিটার বাই 0.089 সমান কত, 22.4। এটা ঠিক আছে, প্রমাণ করতে পারলাম দুটো। হাই মাই স্টুডেন্ট, আগের দিন আমরা দুটো ভিডিওতে কী শিখেছিলাম, আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক, তাই তো? আচ্ছা, আর কি কি শিখেছিলাম না, গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান 0.089 গ্রাম ইন্টু গ্যাসটির বাষ্প ঘনত্ব, তাই তো? 2 নম্বর কি শিখেছিলাম, আণবিক ভর মানে গ্যাসের আণবিক ভর 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব, আর এসটিপিতে 1 মোল বা 1 গ্রাম অণু গ্যাসের আয়তন 22.4 লিটার, তাই তো? এই 3টে জিনিস শিখেছিলাম। আজকে এইগুলোকে অ্যাপ্লাই করে যতগুলো ম্যাথ হয় সবগুলো দেখব। ক্লাস 10এও পড়ে, ক্লাস 10-এ আমি যেই পড়াচ্ছি যেগুলো মানে এই সম্পর্কিত যেসব কনসেপ্ট শেখাচ্ছি আর ম্যাথগুলো বলছি, এর বাইরে প্রশ্ন হবে না যদি গ্যাসের বাষ্প ঘনত্ব দিয়ে কোনো ম্যাথ পড়ে। তো প্রথমে ম্যাথটা কী দিয়ে আছে দেখে নিচ্ছি, এইগুলো দিয়ে আজকে হবে, ঠিক আছে? আচ্ছা, খাতা পেন নিয়ে বসে পড়ো। কি আগে প্রশ্নটা লিখো, একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের 5 গুণ। আচ্ছা, তাহলে প্রথম লাইনটা কি বলছে না, একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব অক্সিজেনের 5 গুণ। তাহলে আগে অক্সিজেনের বাষ্প ঘনত্বটা বার করো। আচ্ছা, আমরা জানি অক্সিজেন মানে কি, O2। আচ্ছা, O2 এর আণবিক ভর কত জানি, অক্সিজেন কত নম্বরে আছে, 8 নম্বরে আছে, জানো তো 8 নম্বরে আছে, কিন্তু ডবল করলে কত হয়, 16, মানে ওর ভর সংখ্যা কত হচ্ছে 16, কিন্তু কটা আছে, 2টো, তাহলে 16 ইন্টু 2 সমান 32 তো গ্রাম আণবিক ভর যদি বার করি গ্রাম হবে, কিন্তু আমি যদি এমনি বার করি শুধু 32 বেরোচ্ছে। আচ্ছা, তাহলে O2 এর বাষ্প ঘনত্ব কত হবে না, আমরা জানি m সমান 2 ইন্টু ডি, মানে আণবিক ভর সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব। আচ্ছা, তাহলে এরকম লিখতে পারি 2 ইন্টু ডি সমান m, ডি সমান m/2, মানে আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলে বাষ্প ঘনত্ব পাওয়া যাবে। তাহলে আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করি, 32/2 সমান 16। আচ্ছা, তাহলে আমি অক্সিজেনের বাষ্প ঘনত্ব পেলাম, তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্বের সঙ্গে 5 গুণ করলে গ্যাসীয় মৌলটির বাষ্প ঘনত্ব পাবো। অতএব গ্যাসীয় মৌলটির বাষ্প ঘনত্ব ইকুয়ালস টু 16 ইন্টু 5 সমান 80 পেয়ে গেলাম। তাহলে মৌলটি ত্রিপরমাণুক হয়, তাহলে মৌলটির পারমাণবিক ভর কত? আচ্ছা,
ত্রিপরমাণু বললে আমরা কোন মৌলের কথা বুঝতে পারি? ত্রিপরমাণু বললে আমরা কোন মৌলের কথা বুঝতে পারি? ত্রিপরমাণু মানে তিনটে পরমাণু আছে, মনে হচ্ছে না ওজন ওজন টাইপের, অক্সিজেন দিয়ে তো ওজন টাইপেরই হওয়ার কথা। ওজনেরই তো এরকম হয়, তাই না? তাই তো, ও তিনটে পরমাণু দিয়ে একটা ওজন গঠিত, অক্সিজেনের তিনটে পরমাণু নিয়ে একটা ওজন গঠিত। ঠিক আছে, আচ্ছা তাহলে মৌলটির পারমাণবিক ভর কত? আচ্ছা আমরা তাহলে লিখতে পারি যে আমরা কি করে পারমাণবিক ভর মানে আণবিক ভর বার করি, কীভাবে বার করি আমি বললাম, ধরো N2 এর আণবিক ভর নিশ্চয়ই কী করি, N2 এর পারমাণবিক ভর কত হয়? 14। 7 নম্বরে আছে ডবল করলে 14, কিন্তু ক পিস? 2 পিস। তাহলে দুইটা কি, কোনো মৌলের একটি অণু যতগুলি N2 কটা N দিয়ে গঠিত? দুটো N দিয়ে গঠিত, তাই তো, এনের মধ্যে ট্রিপল বন্ড আছে। তাহলে কোনো মৌলের একটি অণু যতগুলি পরমাণু, মানে নাইট্রোজেনের একটি অণু কতগুলি পরমাণু দিয়ে গঠিত? দুটি। এটাই হচ্ছে কি, এই যে 2 দিয়ে গুণ করছি, এই দুইটাই কি এর পারমাণবিকতা। আমি যদি বলি S8, তাহলে সালফারের একটি অণু কতগুলি পরমাণু দিয়ে গঠিত? 8টা। আমি যদি বলি P4, ফসফরাসের একটি অণু কটা পরমাণু দিয়ে গঠিত? 4টি। এই 4ই হচ্ছে কি এর পারমাণবিকতা, 8 হচ্ছে কি পারমাণবিকতা। তাহলে এই নাইট্রোজেনের ক্ষেত্রে এটা কী হবে ওর পারমাণবিকতা? পারমাণবিকতা। আচ্ছা, আর এইটা কি বললাম আমি, এই যে 14টা ভর মানে পারমাণবিক ভর। আচ্ছা কী বার করতে বলছে? পারমাণবিক ভর বার করতে যদি বলে, এটা কি পারমাণবিক ভর, পারমাণবিক ভর এরকম লিখতে পারা যায়, পারমাণবিক ভর ইন্টু পারমাণবিকতা সমান আণবিক ভর, আণবিক ভর, তাই তো। তাহলে আমি যদি পারমাণবিক ভর বার করি, আণবিক মানে পারমাণবিকতা কি গুণ ছিল বসে গেলে ভাগ, গুণ ছিল বসে গেলে ভাগ, তাই তো। মানে এরকম কেসটা আমরা ধরো এর আণবিক মানে নাইট্রোজেনের আণবিক মানে আণবিক ভর বার করছিলাম কী করে, নিশ্চয়ই 14, 7 নম্বর ছিল, ডবল করলে 14 হয়, তার সঙ্গে 2 গুণ করলে কত হবে? 28। আচ্ছা আমি যদি এই 14 বার করার চেষ্টা করি, মানে আণবিক ভর বার করে মানে পারমাণবিক ভর বার করার চেষ্টা করি, তাহলে 2টে পাশে গুণ ছিল, পাশে গিয়ে ভাগ করতে হচ্ছে। 2 কি পারমাণবিকতা, 28টা কী ছিল ওর আণবিক ভর, বুঝতে পারলি? তাহলে পারমাণবিকতা দিয়ে ভাগ করলে আমি কোনো মৌলের পারমাণবিক ভর পাই। ঠিক আছে, তাহলে একই রকমভাবে তাহলে পারমাণবিক ভর বার করতে গেলে এখানেও ভাবো, পারমাণবিক ভর যদি বার করি, পারমাণবিক ভর, তাহলে আণবিক ভরকে পারমাণবিকতা দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা এখানে আণবিক ভর গ্যাসটার এখানে বাষ্প ঘনত্ব কত পেলাম? 80। তাহলে আণবিক ভর হবে গ্যাসটির কত? কারণ আমার আণবিক ভর দরকার, পারমাণবিক দিয়ে আছে কত? 3টি। পরমাণু মানে পারমাণবিকতা 3। আচ্ছা কারণ একটি যদি নিয়ে গঠিত হয় তাহলে পারমাণবিকতা 1, 2টো দিলে 2, 3টে দিলে 3, এই তো। তাহলে আণবিক ভর বার করবো কী করে? আমরা এক্ষুনি শিখলাম আণবিক ভর সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব m সমান 2d। তাহলে 2 গুণিত বাষ্প ঘনত্ব করে দিচ্ছি, কত হচ্ছে? 116, মানে 160। আচ্ছা তাহলে 160কে কত দিয়ে ভাগ, পারমাণবিকতা দিয়ে আছে কত? 3। কত হবে দেখো, এই আচ্ছা দশমিকটা মানে শূন্যটা উড়িয়ে দাও, পরে শূন্য দিয়ে, মানে এটা মানে এরকমই 60 ইন্টু 10, আগে 16কে 3 দিয়ে ভাগ করি, 10 দিয়ে গুণ করে দেবো, মানে 3 4 12, 3 5 3 5 15, 1। আচ্ছা হবে নি, দশমিক মারলে 10, 3 3 9,
করলে চলবে, তাই তো? আর একটা নিয়ে নিলে চলবে। তাহলে এরকম পাচ্ছি 5.33, তাই তো? 3। তাহলে আমি যদি 10 দিয়ে গুণ করে দিই, আচ্ছা একটা 3 নাও, 10 দিয়ে গুণ করা মানে আমি যদি এইভাবে বলি, দেখা যাচ্ছে, আমি যদি 100 দিয়ে ভাগ করি, কারণ দশমিকের পর দুটো ঘর আছে, 100, তাহলে 0 0 কাটলাম, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে কত? 533/10। তাহলে এই দিক থেকে একটা ঘরে দশমিক পড়বে, 53.3। কেউ এই মানে ব্যাপারটা দেখো, 5.33কে 10 দিয়ে গুণ করলে দশমিকটা এদিকে শিফট হয়ে যাবে, আর যদি 10 দিয়ে ভাগ হয় দশমিকটা এই পাশে পড়ে যাবে, তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন আছে। এসটিপিতে একটু মনে উপরে লেখা হয়ে গেছে, এসটিপিতে 100 ml গ্যাসের ভর 0.144 গ্রাম, গ্যাসের বাষ্প ঘনত্ব কত? আচ্ছা তোমাদেরকে আমি একটা ফর্মুলা হয়তো শিখিয়েছিলাম মোলের কনসেপ্টে। কি জানি? আমরা জানি প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ভর সমান প্রদত্ত আয়তন বাই 22.4 লিটার, তাই তো? আচ্ছা এটা হচ্ছে মূল কনসেপ্টে ছিল। আর আরও একটা ছিল কোণার সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। আমার এই দুটো দিয়ে বার করতে হবে, কারণটা কি না এখানে দিয়েছে দেখো, কোণার সংখ্যা তো দেওয়া নেই, তাই আমি ওটা নিলাম না। মানে আরেকটা ছিল তো কি, কোণার সংখ্যা হতে পারে পরমাণু, হতে পারে আয়ন, বাই অ্যাভোগাড্রো সংখ্যা। কী কী হতে পারে? পরমাণু হতে পারে, অণু হতে পারে, আর আয়ন হতে পারে। কিন্তু আমার তো এখানে এটা লাগবে না, কোন দুটোকে সমান করব? ভর দেওয়া ছিল মানে প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ভর নেব, আর আয়তন দেওয়া ছিল মানে প্রদত্ত আয়তন বাই এটা নেব। আচ্ছা প্রদত্ত ভর কত দিয়ে আছে এটা বাদ দাও, তাহলে প্রদত্ত ভর কত দিয়ে আছে? 0.144 গ্রাম। কারণ আমরা আণবিক ভর বার করতে পারলে বাষ্প ঘনত্ব বার করতে পারবো 2 দিয়ে ভাগ করে দিয়ে। আচ্ছা আণবিক ভর আয়তনটা, প্রদত্ত আয়তন কত দিয়ে আছে মানে দিয়ে আছে প্রশ্নে কত? 100 ml ডিভাইড বাই 22.4 লিটার। 100 ml মানে কত লিটার? ml মানে মিলি, 10⁻³ দিয়ে গুণ করতে হয়, তাই তো? আচ্ছা এল কেটে যাচ্ছে মানে লিটার লিটার কাটলো, যদি কোনাকুনি গুণ করতাম কি হতো? গ্রাম আণবিক ভর ছাড়ো মানে আণবিক ভর সমান, তাহলে আণবিক ভর ইন্টু -3 সমান, যদি কোনাকুনি গুণ করতাম কী গুণ হতো? 22.4 ইন্টু 0.144 গ্রাম ছিল, গ্রাম। আচ্ছা এইগুলো গুণ ওপাশে গেলে ভাগ, তাহলে আণবিক ভর 22.4 ইন্টু 0.144 ডিভাইড বাই 100 ইন্টু 10⁻³ আচ্ছা 10⁻³ আছে, উপরে উঠলে কি হয়ে যাবে? +3। আচ্ছা আর +3 মানে নিশ্চয়ই এটা মানে নিশ্চয়ই 10 গুণিত 10 গুণিত 10 কষ্ট করা 10, 3টে শূন্য বসে যাবো, তাই তো? কারণ 10কে 10 দিয়ে গুণ করলে 1000 মানে 100, 100কে আবার 10 দিয়ে গুণ করলে 1000, তাই তো? তাহলে কী হবে ব্যাপারটা? আচ্ছা এখানে আরও একটা কেস হবে, দশমিক তুললে 1 2 3, 3টে ঘর ছিল, তাই 3টে শূন্য আসবে, দশমিক তুললে 10 নামবে। ঠিক আছে দেখো হাজার হাজার কেটে যাচ্ছে, তাহলে 22 মানে 224/144 ইন্টু কত? 1 2 3, 3টে
গ্রাম গ্রাম। আচ্ছা, যদি গুণটা করি, 4 4 16, 6 হাতে রইল 1, 8 একে 9, 4 2 4 2 8, 4 4 16, 6 হাতে রইল 1, 4 2 8 একে 9, 4 2 8, 4 একে 4, 4 মানে 1 2 2, 1 2 2, 6 5 হাতে রইল 1, 9 9 18, 18 4 22, হাতে রইল 2, 10 12 2 হাতে রইল 1 3, তাহলে কত হচ্ছে 32 2 5 6 বাই এটা গ্রাম। আচ্ছা, কটা শূন্য আছে? 3টে, মানে এই দিক থেকে 3টে ঘর পর দশমিক করবে। দেখো আমি হাঁটি 1 2 3, তাহলে এখানে কত হচ্ছে 32.256 গ্রাম। এটা কি পেলাম আমি? আণবিক ভর পেলাম, তাই তো? তাহলে আণবিক ভরটা পেলাম। আমরা জানি তাহলে বাষ্প ঘনত্ব কী হবে? তাহলে বাষ্প ঘনত্ব সমান আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলেই মিটে যাবে কাজ। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করো, যদিও একক বিহীন হয় তোমরা জানো। আর এখানে একক দিয়ে একক আণবিক, যদি গ্রাম আণবিক ভর বার করতে, তো গ্রাম দিয়ে দেবে, আর একক সাধারণত দেবে না, দিয়ে দিবে, অসুবিধা নেই। কিন্তু বাষ্প ঘনত্বের ক্ষেত্রে কোনো একক হয় না, কারণ আমরা জানি হাইড্রোজেনের সাপেক্ষে বার করতে হয়। তাহলে আমরা জেনে শুনেই ওখানে গ্রাম বসাবো না, ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? অনেক ডিটেলসে শিখেছিলাম। অনেকে আবার প্রশ্ন করবে, স্যার এটা যেন কনসেপ্টটা না, আমি শিখেছিলাম, অসুবিধা নেই। তাহলে গ্রামটা এখানে দিতে পারো, আর এখানে কিন্তু দেবেই না, ঠিক আছে? গ্রাম, যদি গ্রাম আণবিক ভর বার করো। আচ্ছা, তা বুঝতে পারলে ব্যাপারটা? 2 দিয়ে ভাগ করছি। 2 দিয়ে কেন ভাগ করি? আমরা অ্যাকচুয়ালি হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয়? 2 গ্রাম ভাগ করলে কত হয়? 32.256, 2 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি 16.1 ভাগটা করে দেখি। 3 একে 2 একে 2, 1 2 লাভলো 2, 2 একে 2, 1 নামলো। তাহলে 2 12, তো 2 7 2 6 12, 2 6 12। আচ্ছা, এটার কাজ হয়ে গেছে। দশমিক ছিল, দশমিক দিলাম, তারপর 2 নামালাম, হলো 2 একে 2, কাজ মিটে গেছে, 0 5 নামাও, 2 2 2 4 1 নামলো, 6 2 8, তাহলে কত হচ্ছে 128 গ্রাম। এই গ্রাম নয়, 16.128, ঠিক আছে? চলো নেক্সট এসটিপিতে 250 ml একটি গ্যাসের ভর দেওয়া আছে। এসটিপিতে H2 এর বাষ্প ঘনত্ব এত গ্রাম পার লিটার হলে ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব ও আণবিক ভর। আচ্ছা, আমরা বাষ্প ঘনত্বের সংজ্ঞা কি জানি? এই কনসেপ্টটা দিয়েও কিন্তু সব অঙ্ক হতো। কি? এসটিপিতে ভি লিটার কোনো গ্যাসের ভর বাই এসটিপিতে ভি লিটার H2 গ্যাসের ভর, তাই তো? মানে উপরেও যে আয়তন নেব, নিচেও সেই আয়তন। যদি O2 গ্যাসের 10 লিটার নিই, এখানে H2 গ্যাসেরও 10 লিটার নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এবার এখানে কত লিটার মানে এমএল বলা আছে? কত এমএল বলা আছে? কত এমএল না 250 ml গ্যাসের ভর কত দেওয়া আছে? 250 ml একটি গ্যাসের ভর কত দেওয়া আছে?
0.7317 গ্রাম। আচ্ছা আমি এখানে 1 লিটার করে দিচ্ছি, এখানেও 1 লিটার করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমি মানে এই গ্যাসটার ক্ষেত্রে আমি 1 লিটারে বার করবো, আর এসটিভিতে 1 লিটার বার করবো আমি। তাহলে 250 ml মানে ইন্টু 10⁻³ তাহলে 1 লিটার একটি গ্যাসের ভর গ্রাম বাই 250 ইন্টু 10⁻³ 0.7317 গ্রাম ইন্টু মাইনাসের উপরে কী হবে প্লাস বাই 250। আচ্ছা রাখো এইটা, আমরা বার করলাম 1-এ। আচ্ছা আমি যদি কিন্তু এসটিভিতে এটা মানে এসটিভি মানে কত 0°C আর 180 টেম্পারেচার। আচ্ছা আমরা জানি 22.4 লিটারে হাইড্রোজেনের আণবিক ভর কত হয়, মানে কত 2 গ্রাম, তাই তো। মানে 2 গ্রামের আয়তন 22.4 লিটার, তাহলে 22.4 লিটারের ভর কত হবে 2 গ্রাম। 2 গ্রামের আয়তন 22.4, তাহলে 22.4 লিটারের ভর কত হবে 2 গ্রাম। তাহলে 1-এর কত হবে 2 গ্রাম বাই 22.4 লিটার। আচ্ছা তাহলে গ্যাসটার কত ভর পাচ্ছি এটা, আর আমার 1 লিটার এসটিপিতে হাইড্রোজেন কত পাচ্ছি ওটা, তাহলে দুটোকে দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে। মুছে দেবো কিন্তু, মুছে দিচ্ছি আমি, তুলে নাও। কত এটা, প্রথমে 0.7317 গ্রাম ইন্টু 10⁻³ ডিভাইড বাই 250 বাই 2 গ্রাম 22.4 লিটার। আচ্ছা ঘুরে যাই তো, যখন ভাগটা গুণ হয় 0.7317 গ্রাম 250 22.4 লিটার বাই 2 গ্রাম। গ্রাম এখানেও গ্রাম ছিল, গ্রাম গ্রাম কাটলো, এই দেখো বুঝতে পারলে এই করে একক বিহীন হয়। আচ্ছা এখানে লিটার ছিল অবশ্য, পার লিটার তো 1 লিটারে বার করছি। আচ্ছা তো পার লিটার দেওয়া দরকার নেই, সব দিচ্ছি 250 মানে 1-কে বার করছি, এটা 1-কে বার করছি। আচ্ছা তাহলে দশমিক তুললে 10, দশমিক যদি তুলতাম 1 2 3 4 4টে, আর এটা মানে তো 3টে। তাহলে যদি কাটি 1 2 3 1 2 3, এবার কত হচ্ছে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 100, মানে 112, কারণ 2 1 2 2 1 2 2 2 4, তাহলে কত 7317 ইন্টু 112 ডিভাইড বাই 250 ইন্টু 10 ইন্টু 10, যদি করে দেখো 32.66 করে দেখবে, এটা তোমরা 32.66 পাবে। আর তাহলে আমরা বাষ্প ঘনত্ব পেয়েছি, তাহলে আণবিক ভর কত হবে, প্রতি ক্ষেত্রে কিন্তু এভাবেও করতে পারতি, তবে স্যারেরা খুশি হতো। বাষ্প ঘনত্ব মানে হাইড্রোজেন দিয়ে ভাগ করতে হয়, মানে হাইড্রোজেনের ভর দিয়ে ভাগ করতে হবে, কিন্তু সেম আয়তন যেন থাকে। তাহলে 2 গুণিত 32.63 করা আছে ক্যালকুলেশন, ঠিক আছে। তাহলে 35.32 হয়ে গেল এটা। চলো নেক্সট প্রশ্নটা দেখি। আছে এসটিপিতে নাইট্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে সালফার বাষ্পের বাষ্প ঘনত্ব। আছে আমরা কি জানি, আমরা জানি m সমান 2 ইন্টু ডি, আণবিক ভর সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব। আচ্ছা আমরা এরকম লিখতে পারি 2 ইন্টু ডি সমান m, এই ছিল, এই করে দিলাম, ঠিক আছে। তাহলে ডি সমান m/2। আচ্ছা আমি যদি বলি প্রথমে কি আছে নাইট্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে, আচ্ছা আমি যদি বলি N2, তাহলে লিখতে হবে ডি বাষ্প ঘনত্ব অফ N2, ভেপার ডেন্সিটি অফ N2, তাহলে এর আণবিক ভর কার, নাইট্রোজেনের আণবিক ভর, তাকে 2 দিয়ে ভাগ। আচ্ছা আমি যদি বলি আর কি সালফার, আচ্ছা ঠিক আছে সালফার S8 হয়, কিন্তু বার করে দেখতে হয়। আচ্ছা এস বললে চালিয়ে দিলাম, চলো তো
এমনি লিখলাম এস, তাহলে কি হতো, নিশ্চয়ই MS/2 বলতাম। কার সাপেক্ষে বার করতে বলছে, নাইট্রোজেনের পরিপ্রেক্ষিতে, তাহলে যার সাপেক্ষে বলবে সেটা নিচে হবে DS/DN, DS কি ছিল MS/2, তাহলে নিচে কি হবে MN/2, তাহলে ভাগ যখন গুণ হয় তো উল্টি যায়, তাই না, তাহলে MS/MN। তাহলে আমার দরকার কি এই ফর্মুলাটা DS/DN, মানে যদি এখানে যদি অন্য কিছু গ্যাস বলতো তাহলে অন্য নাম দিতাম, যদি তাহলে 1-2 বলে চালাই 1/2, তাহলে 1/2, তাই তো, এখানে এস ছিল, এখানেও এস পাচ্ছিলাম, এখানেও এন পাচ্ছিলাম, এখানেও এন, তাহলে আমি বলতে পারছি কি D1/D2 সমান M1/M2। আচ্ছা মুখে দিচ্ছি এবার, এখানে নয়, এখানে কি ছিল সালফার, এখানে কি ছিল এন, ওটা যদি ইন জেনারেল লিখছিলাম। আচ্ছা আমার এর দিয়ে আছে কত, বাষ্পের বাষ্প ঘনত্বটা দিয়ে আছে কার, প্রকৃতির সালফার বাষ্পের বাষ্প ঘনত্ব দিয়ে আছে, তা সালফার বাষ্পের আণবিক সংকেত নির্ণয় করো। আচ্ছা পরিপ্রেক্ষিতে বাষ্পের বাষ্প ঘনত্ব, তাহলে এইটা দিয়ে আছে, কোনটা দিয়ে আছে, এই যে অ্যাকচুয়ালি যেটা বলছিলাম না D1/D2 বলছো তোমরা করছেন স্যার, তাহলে এটা ব্যাপারটা হচ্ছে এরকম, উইথ রেসপেক্ট টু M1/M2, এখানে যদি এস হয়, সালফার হলে সালফার, নাইট্রোজেন হলে নাইট্রোজেন, যার সাপেক্ষে বলবে সেটা নিচে থাকবে আর যেটা বলবে সেটা উপরে থাকবে, তাই এটার মান দিয়ে আছে, তাহলে M1/M2 বার করলে এটা ভ্যালু দিয়ে আছে কত, কত দিয়ে আছে 1.3, আর নাইট্রোজেনের কত হয় আণবিক ভর, আমরা জানি N2 14, কিন্তু 7 নম্বরে ছিল ডবল করলে 14, ওর পারমাণবিক ভর কিন্তু 2 দিয়ে গুণ করতে হয়, তা M/ কত হবে 28, তাহলে 28 সমান এটা, তাহলে M1 যেটা মানে সালফারে যেটা বেরোবে কত বেরোবে ইন্টু 28, আমার ক্যালকুলেট করা আছে 56.004, তাই তো, এটাই ক্যালকুলেট করেছিলাম 256 তো, ক্যালকুলেশানগুলো করে রাখছিলাম। এবার আণবিক সংকেত কত হবে, আচ্ছা আমরা একটু আগে শিখছিলাম আণবিক ভর সমান কি পারমাণবিক ভর ইন্টু পারমাণবিকতা, তাহলে পারমাণবিকতা পেয়ে গেলেই বুঝতে পারবো একটা সালফারের একটা অণু কতগুলো পরমাণু দিয়ে গঠিত, S2 দিয়ে গঠিত, S3 দিয়ে গঠিত, 4 দিয়ে গঠিত, 5 দিয়ে গঠিত না 6 দিয়ে গঠিত, ঠিক আছে। আচ্ছা তাহলে বার করি, তাহলে পারমাণবিক কত হবে, পারমাণবিকতা সমান, এটা গুণ ছিল মানে পারমাণবিক ভরটা গুণ ছিল, আচ্ছা লিখে দিই একবার, পারমাণবিক ভর ইন্টু পারমাণবিকতা সমান আণবিক ভর, পারমাণবিকতা সমান পারমাণবিক ভরটা গুণ ছিল পাশে গিয়ে পারমাণবিক ভর ভাগ হবে, তবেই তো বলতে পারবো কটা অণু দিয়ে গঠিত, ঠিক তোমরা বুঝতে পারছো পারমাণবিক ভর। আচ্ছা তারপরে পারমাণবিক ভর কত, সালফার আছে 16 নম্বরে, কিন্তু ডবল করলে কত হয় 32, তাহলে 32 দিয়ে ভাগ করলে অ্যাপ্রক্স 8-এর কাছাকাছি পাবে, তাহলে হয়ে গেল কি সালফার জানি, তাহলে সালফারের একটা অণু কতগুলো পরমাণু দিয়ে গঠিত, একটা পরমাণু, তাহলে ওইটাই হচ্ছে কি আণবিক সংকেত, কী সব বলছি আণবিক লিখছি সেম, তাহলে আণবিক সংকেত, ঠিক আছে, এটাই পেলাম, তোমরা এরকম পারবে। চলো নেক্সট পার্টে আবার আসছি, বাই। একটা প্রশ্ন দিয়ে দেবো, আচ্ছা প্রশ্ন লিখে রাখো তো একটা, যাওয়ার সময় শেষে যেতে যেতে একটা প্রশ্ন দিয়ে দিই, লিখো তাহলে আয়তন হিসাবে একটি গ্যাস মিশ্রণে 80% N2 ও 20% O2 আছে, হাইড্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব নির্ণয় করো, করে দিলে আমি খুব খুশি হব, করে কমেন্টে বলবে, ঠিক আছে, চলো বাই।